I think we are live now. সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আজকে আমাদের আইসিটি দ্বিতীয় অধ্যায়ের আরেকটা ক্লাস। সো আশা করি তোমরা সবাই বাংলাদেশি খেলা দেখে অনেক বেশি আহ, খুশি। আমরা অনেক খুশি, আমি অনেক খুশি। আমরা বাংলাদেশের হার হোক জিত হোক, আমরা বাংলাদেশের ছিলাম, বাংলাদেশের আছি, বাংলাদেশের থাকবো। হ্যাঁ, হারিয়ে আর জিতে আমরা সবসময় বাংলাদেশের পক্ষে আছি এবং পক্ষেই থাকবো। আর বাংলাদেশ যাতে সামনে ভালো করে, তার জন্য আমরা আহ সবসময় দোয়া করবো যে বাংলাদেশ যেন সব রকমের জায়গায় ভালো কিছু করতে পারে। আচ্ছা, যাই হোক। সো সবাই জয়েন করে ফেলো। আমরা অলরেডি আই থিঙ্ক আমরা 2 মিনিট লেট হয়েছিলাম এবং অলরেডি লাইভে এসেছি আমরা অলমোস্ট 2 মিনিট 50 সেকেন্ড হয়ে গেছে। সো তোমরা যদি জয়েন করো আমরা ক্লাসটা শুরু করে দেব। আমরা অলরেডি আমাদের চ্যাপ্টার 2 এর কমিউনিকেশন মোড বা মিডিয়াম যেটা পড়ছিলাম, মাধ্যম, সেই মাধ্যমের ওয়ায়ার্ড মাধ্যমগুলো শেষ হয়ে গেছে, যে তারযুক্ত যে মাধ্যমগুলো, কোএক্সিয়াল তার দিয়ে, টুইস্টেড পেয়ার কেবল দিয়ে, বা আমরা দেখেছি ফাইবার অপটিক কেবল দিয়ে যে কানেকশন গুলো বা কমিউনিকেশন করা সম্ভব, সেক্ষেত্রে প্রত্যেকটার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আমরা দেখেছি। আর আজকে আমরা মূলত গতকালকে ওয়্যারলেস শুরু করেছিলাম, বাট কিছু আলোচনা করতে পারিনি। আজকে আমরা কিছু বেসিক আলোচনা শুরু করে আমরা ওয়্যারলেস যে মিডিয়াম রয়েছে, মেইনলি 3টা মিডিয়াম। একটাকে আমরা বলছিলাম যে রেডিও ওয়েভ, একটাকে আমরা বলেছিলাম মাইক্রোওয়েভ, এবং একটাকে আমরা বলেছিলাম ইনফ্রারেড। এই 3টা ক্যাটাগরিতে ওয়্যারলেস কমিউনিকেশনকে ভাগ করা হয়েছে বা কমিউনিকেশন মিডিয়ামকে ভাগ করা হয়েছে। সো সেই 3টা কমিউনিকেশন মিডিয়াম আমরা আজকে দেখবো, এবং 3টার কি মেরিটস এবং অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস আছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করবো। সো যদি সবাই একমত, মানে আমার এখানে কোনো কিছু স্ক্রিন আসতেছে না, আমি জানি না তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। সো এতক্ষণ আটকিয়ে ছিল আমার এখানে স্ক্রিনটা। হোপফুলি দেখি আমরা কি শুরু করতে পারি কিনা। অডিও নাই, অডিও এখন আসছে, কারণ অডিও যেটার সাথে ছিল, আমার আইপ্যাডটা কানেক্টেড ছিল এয়ারপোর্টস এর সাথে, সে আইপ্যাডটা হঠাৎ করে কানেক্টিং লেখা আসছে। হ্যাঁ, এই যে মাত্র মাত্র এসেছে এখন কানেকশনটা। সো হুমায়ুনা কবির, হুমায়ুনা কবির তিনা, সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আমাদের পড়া শুরু করি। আমি তোমাদের যে বইটা দিয়ে দিয়েছি, যে বইটা প্রোভাইড করেছি, ওই বইটা থেকে আমি, তোমরা জানো, আমরা একদম হুবহু ওই বই থেকে ধরে ধরে পড়াচ্ছি, যাতে তোমরা মানে মেলাতে পারো যে আমরা আসলে কোন জায়গাটায় আছি, কোন জায়গাটায় আছি, যাতে তোমরা মেলাতে পারো। হ্যাঁ, তো আমরা ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়াম দেখছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে এটা একটা স্পেকট্রাম আছে। সেই স্পেকট্রামের কিছু অংশ, যেমন মাইক্রোওয়েভ হচ্ছে, এটা দিয়ে আমরা একটা ডেটা আদান প্রদান করতে পারি। ইনফ্রারেড যে অংশটা আছে, সেটা দিয়ে আমরা ডেটা আদান প্রদান করে থাকি। এবং রেডিও যে ওয়েভ অংশ রয়েছে, সেই রেডিও ওয়েভের অংশ দিয়েও আমরা ডেটা আদান প্রদান করতে থাকি বা করে থাকি। এক্ষেত্রে প্রত্যেকটা দেখো, রেডিও ফ্রিকোয়েন্সির যে হার্টজ কত হয় সেটা দেওয়া আছে, মাইক্রোওয়েভের যে হার্টজ কত হয় বা ফ্রিকোয়েন্সি কতর মধ্যে থাকে সেটাও দেওয়া আছে, ইনফ্রারেড তার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কতটুকু হয় সেটাও কিন্তু আমাদের এখানে আনুমানিক ভাবে দেওয়া আছে। ঠিক আছে, এবং সেটার তুলনা করা আছে কিন্তু, দেখো এই যে মানুষের সাইজ, আমাদের যে অ্যাপ্রক্সিমেট স্কেল অফ ওয়েভলেন্থ, যে রেডিও ওয়েভ দিয়ে তোমার বাসায় রেডিও সিগন্যাল পাঠানো হয়, সেই রেডিও ওয়েভের অ্যাপ্রক্সিমেট ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ মানে হচ্ছে, এই যে আমরা একটা সিগন্যাল দেখি, এই সিগন্যাল যদি মাঝখান দিয়ে আমরা একটা দাগ টানি, তাহলে এই যে দূরত্ব
কেন ভাই জানি আমি বুঝেছি, কেন জানি আমি এই বাসাটাই মনে হয় একটু কুফা বাসা, বাসায় আমি ক্লাস নিতে পারি না, আমার ওই বাসাটাই ভালো। সো আমরা যদি একটা ওয়েভ চিন্তা করি ভাইয়া, একটা তরঙ্গ, সেই তরঙ্গটা যদি ভাই এভাবে ফ্লো করে, তাহলে এই পয়েন্ট থেকে বা একটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে বলা হয় একটা ওয়েভ লেন্থ। এটাকে আমরা বলতে পারি ভাইয়া ওয়েভ লেন্থ বা ল্যামডা, তোমরা জানো। তাহলে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সকে বলা হয় ওয়েভ লেন্থ, অথবা এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সকে বলা হবে একটা ওয়েভ লেন্থ, অথবা এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সকে বলা হয় একটা ওয়েভ লেন্থ বা ল্যামডা। তো একটা তরঙ্গের সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, সো বুঝতেই পারছো, এই যে রেডিও যখন তরঙ্গ ওয়েভ যায়, রেডিও স্টেশন থেকে তোমার বাসায় একটা সিগন্যাল আসে, এবিসি রেডিও 89.4 FM, হ্যাঁ, তো এই রেডিওর ওয়েভ গুলোর যেই ওয়েভ লেন্থ হয়, সে ওয়েভ লেন্থটা অনেকটা এই যে বিল্ডিং এর সমান, মানে অনেক উঁচু উঁচু হয়, বুঝতে পারছো, অনেক উঁচু উঁচু হয়, ইভেন এটা কিলোমিটারও হতে পারে। এই ওয়েভ লেন্থের যে স্কেল, এটা কিলোমিটারও হতে পারে, মানে এত বড় বড় ওয়েভ লেন্থ আসে। যার কারণে রেডিও ওয়েভের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তো মেনলি আমরা আস্তে আস্তে শুরু করবো। তো আমরা মেনলি প্রথমে যেই কমিউনিকেশনটা পড়বো বা যে মোডটা মিডিয়ামটা পড়বো, সেটা রেডিও ওয়েভই হবে, কারণ রেডিও ওয়েভ নিয়ে প্রথম প্রাথমিক আলোচনা রেডিও ওয়েভ নিয়ে হয়। তো সেই রেডিও ওয়েভের মধ্যে আমরা জানি যে রেডিও ওয়েভের মধ্যে যে কিছু আহ নির্দিষ্ট মান আছে, এগুলো মুখস্থ রাখতে হয় আমাদের। তো আমরা রেডিও ওয়েভ নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম যে ওয়েভটা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে রেডিও ওয়েভ, বা আমি এটাকে নাম দিয়ে দিই রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ, সো রেডিও ওয়েভের মধ্যে কি কি জিনিস মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট কি কি? প্রথমত, এটার যেই ফ্রিকোয়েন্সি, সেটা হবে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। কি বললাম? প্রথমত কি কি মনে রাখতে হবে ভাইয়া? এটার ফ্রিকোয়েন্সি, রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি হবে 3 কিলোহার্টজ থেকে শুরু করে 300 মেগা হার্টজ পর্যন্ত বা গিগাহার্টজ পর্যন্ত, 300 গিগাহার্টজ পর্যন্ত। এবং ফ্রিকোয়েন্সি কাকে বলে সেটা তো তোমরা বোঝো, একক সময়ে যতগুলো দোলন কমপ্লিট করে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। 3 কিলোহার্টজ মানে কিন্তু 3000 হার্টজ। আর 300 গিগাহার্টজ মানে কত বলতে পারো? গিগা মানে কত? মেগা মানে তো 6, গিগা মানে হচ্ছে 10⁻⁹। তার মানে 300 × 10⁻⁹ হার্টজ। এটা কিন্তু বিশাল হিউজ একটা মানে সংখ্যা। 300 এর পরে × 10⁻⁹, তার মানে আরো 9টা শূন্য। 300 এর পরে আরো 9টা শূন্য, 300 এর পর 9টা শূন্য দিলে কত হয় একটু হিসাব করো তো। 1 2 3 4 5 6 7 8 9, এটা কি গুণে শেষ করা যাবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে 3 কোটি, আর এটা হচ্ছে 3000। এটা হচ্ছে কোটি হয়ে যায়, তাই না? 1 2 3 4, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা কোটি হয়, আর এটা হচ্ছে 3000। তার মানে 3000 কোটি, 3000 কোটি বার সেকেন্ডে, প্রতি সেকেন্ডে সে 3000 কোটি বার পূর্ণ দোলন সম্পন্ন করে। সো বুঝতেই পারছো, এটা কিন্তু মানে কম না, এটা কিন্তু মুখের কথা না। সো আমাদের যে রেডিও ওয়েভটা আছে, সেই রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি হবে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। নর্মালি এরকমই হয়, যে তরঙ্গটা আমরা ইউজ করে থাকি রেডিও সিগন্যাল আদান প্রদান করার জন্য। বাট বেসিক্যালি বেসিক্যালি আমাদের যেই, এটা একটা রেঞ্জ, এটা একটা রেঞ্জ। আর এই রেঞ্জের মধ্যে আমাদের যে রেডিও ওয়েভটা আছে সেটা থাকে। বাট আমরা নর্মালি যে ওয়েভগুলো ব্যবহার করি, সেটা হচ্ছে 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ এর মধ্যেই থাকে। এটা হচ্ছে রেডিও ওয়েভের রেঞ্জ, যে 3 কিলোহার্টজ থেকে শুরু করে 300 গিগাহার্টজ পর্যন্ত। বাট আমরা নর্মালি যেটা ইউজ করি, যে রেডিও, তোমার রেডিও কি বলে, স্টেশন থেকে যেটা পাঠানো হয়, বা অন্যান্য কমিউনিকেশনে যে রেডিও সিগন্যালটা আমরা ব্যবহার করি, ইউজ করা হয়, যেটা নর্মালি ইউজ করি, যেটা সেটা হচ্ছে একটু কম। সেটা হচ্ছে তোমার 10 কিলোহার্টজ থেকে শুরু করে ইউজ শুরু হয় আমাদের ইউজ, এবং সেটা নর্মালি 1 গিগাহার্টজ পর্যন্তই থাকে। সো যদিও এটা হচ্ছে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ, যে 3 কিলোহার্টজ থেকে শুরু করে 300 গিগাহার্টজ পর্যন্ত, কিন্তু আমরা যেটা ইউজ করি, আমরা যারা নর্মালি কাজের জন্য যে রেডিও ফ্রিকোয়েন্সিটা ইউজ করি, সেটা হচ্ছে নর্মালি 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ এর মধ্যে থাকে।
আচ্ছা, এটা মুছে দিই, এটা তো ইনফরমেশনটা আমাদের দরকার নেই। ফাইন। এরপর আর কি কি ইনফরমেশন আছে? এর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা নর্মালি 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটার যে ল্যামডা বা ওয়েভ লেন্থ, LENGTH আছে, সেই ওয়েভ লেন্থটা হচ্ছে 1 মিলিমিটার থেকে শুরু করে, 1 মিলিমিটার তো অনেক ছোট, 1 মিলিমিটার থেকে শুরু করে আমাদের 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 100 কিলোমিটার মানে বুঝতেই পারতেছো, এটা কিন্তু হিউজ। এই রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য যেটা ল্যামডা, সেটা কিন্তু 1 মিলিমিটার থেকে শুরু করে 100 কিলোমিটারও পর্যন্ত হতে পারে। তো এটা অনেক বড়, হিউজ। ফাইন। রেডিও ওয়েভ হলো এক ধরনের ওয়্যারলেস মিডিয়া যেটা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করে থাকে। এবং আমরা দেখেছিলাম, তোমরা গতকালকের ক্লাসে দেখেছিলাম যে দুই ধরনের অ্যান্টেনা থাকে এই আমরা ইউজ করি। একটাকে বলা হয় ট্রান্সমিটার, একটাকে বলা হয় রিসিভার। এক ধরনের অ্যান্টেনা ইউজ করি যেটা ট্রান্সমিটার বা তোমাদের সিগন্যালটা ট্রান্সমিট করে, পাঠিয়ে দেয়। আর আরেক ধরনের অ্যান্টেনা আছে যেটা সিগন্যালটাকে রিসিভ করতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে, একটু মাথায় রাখবা যে এই সিগন্যালটা, রেডিও সিগন্যালটা কিন্তু আলোর গতিতে ট্রাভেল করে, লাইট স্পিডে ট্রাভেল করে, লাইট স্পিডে ট্রাভেল করে। আলো যেরকম সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে ট্রাভেল করে, এটা হচ্ছে লাইট স্পিডে ট্রাভেল করে। কারণ এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। রেডিও ওয়েভ ইজ নাথিং বাট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দেখো আমি যে চার্টটা দিয়েছিলাম, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলেছিলাম, এই যে এটার নাম দিয়েছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি? যখন একটা ইলেকট্রিক ওয়েভ, তড়িৎ ক্ষেত্র, এবং একটা ম্যাগনেটিক ওয়েভ বা চুম্বক ক্ষেত্র একসাথে কাজ করে, লম্বভাবে কাজ করে, তখন তারা মিলিতভাবে একটা তরঙ্গ তৈরি করে, সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তড়িৎ ক্ষেত্র মানে কি ভাইয়া? একটা চার্জ থাকলে, তোমার কাছে যদি একটা চার্জ থাকে, পজিটিভ হোক নেগেটিভ হোক, সেটার চারপাশে একটা এরিয়া তৈরি হয়। একটা এরিয়া তৈরি হয়, ওই এরিয়াতে ওই চার্জের প্রভাব বিস্তৃত থাকে। যেমন ধরো নেতার মতো। আমি তোমাদের সবার জন্য বুঝাচ্ছি, তো এখানে তোমরা কমার্সের স্টুডেন্ট আছো, আর্টসের স্টুডেন্ট আছো, এই জন্য আমি এক্সপ্লেন করছি জিনিসগুলো। সায়েন্সের স্টুডেন্ট এটা বলছো তোমরা। তো যখন তোমার কাছে একটা চার্জ থাকে, যেমন ধরো ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ ভাইয়া? বা তুমি যখন ওই যে চিরুনিকে তোমার মাথায় ঘষো, তখন কিন্তু দেখো তুমি যে চিরুনিকে যদি কাগজের টুকরা সামনে নেওয়া হয়, কাগজের টুকরা চিরুনির সাথে আকর্ষণ করে কাগজের টুকরা চিরুনির গায়ে লেগে যায়। তার মানে চিরুনিতে একটা চার্জ তৈরি হয়েছে। এই যে যখন একটা চার্জ তোমার কাছে থাকে, তখন চার্জের চারপাশে একটা এরিয়া তৈরি হয়, যেই এরিয়াতে তার প্রভাব বিস্তৃত থাকে। যেমন তুমি চিরুনি, শীতের দিন চিরুনিতে চুলের মধ্যে চিরুনি ঘষতেছো, এখন কাগজের কাছে নিলে না, তারপর কাগজটা আকর্ষণ করে ওর কাছে চলে আসে, লেগে যায়। কিন্তু এখান থেকে যদি কাগজের কাছে ধরে রাখো, কাগজ কি আসে? আসে না। তাহলে এই যে একটা নির্দিষ্ট কাছে দূরত্বে আনলে তারপর কাগজটা চিরুনির সাথে আকর্ষণ করে চিরুনির গায়ে চলে যায়। তাহলে এই যে একটা এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়া, একটা চার্জের চারপাশে একটা নির্দিষ্ট এরিয়া থাকে, যে এরিয়াতে ওই চার্জের প্রভাব বিস্তৃত থাকে, এটাকে বলা হয় কি? তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? চার্জের কারণে তার চারপাশে যে এরিয়া তৈরি হয়, সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। ঠিক তেমন ভাবে যেমন একটা নেতা, কোন একটা এলাকার নেতা যদি অন্য কোনো কেউ আইসা ওর এলাকায় কিছু করে, তখন সে কিছু করতে পারে, তার প্রভাব আছে। কিন্তু একজন আহ এলাকার নেতা যদি অন্য এলাকায় যায়, সে কিন্তু কোনো দাম পাবে না, ঠিক না? ঠিক সেম ভাবে। সো এই এলাকা ভিত্তিক। তো একটা চার্জের চারপাশে যে এরিয়ায় তার প্রভাব বিস্তৃত থাকে, অন্য কোনো চার্জ আসলে সে তাকে আকর্ষণ করে, বা অন্য কোনো চার্জ আসলে তাকে সে বিকর্ষণ করে দেয়। এই যে আকর্ষণ বিকর্ষণ করার যে এরিয়া, সেটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র। এটা একটা তড়িৎ ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র কি? একটা চৌম্বক যদি তোমার কাছে থাকে, তুমি জানো, আর একটা চৌম্বক আনলে সেই চৌম্বকটা হয়তো বিকর্ষণ করে, নয়তো আকর্ষণ করে। তাহলে একটা চৌম্বকের চারপাশে একটা এরিয়া থাকে, যে এরিয়া থেকে, যে এরিয়াতে সে তার প্রভাবটা বিস্তৃত করে রাখে। কেউ আসলে বাধা দেয় বা টেনে নেয়, কাছে টেনে নেয়। তাহলে এটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র। তাহলে একটা তড়িৎ ক্ষেত্র এবং একটা চৌম্বক ক্ষেত্র যখন পরস্পর লম্ব ভাবে কাজ করে, মানে একজন আরেকজনের উপর লম্ব করে আসে, তখন দেখা যায় নতুন একটা তরঙ্গ তৈরি হয়, সেটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। একটা তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ আর একটা চৌম্বক ক্ষেত্রের তরঙ্গ যখন একজন আরেকজনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, তখন তারা মিলিতভাবে নতুন একটা তরঙ্গ তৈরি করে, সেটাকে বলা হয় তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। দিস ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা যে রং দেখি, আমি গতকালকে বলছিলাম, আমরা যে আটকে গেছে, আটকে গেছে, আমি একটু দেখি তো আটকে গেছে নাকি। আটকে গেছে না, আটকে যায়নি তো, ঠিক আছে। তাহলে আমরা যে রং দেখি বা রেডিও ওয়েভের কথা চিন্তা করলাম, মাইক্রো ওভেনে আমরা যে মাইক্রো ওয়েভ ইউজ করা হয় সেটার কথা বললাম, ইনফ্রারেড, আমরা টেলিভিশনের রিমোটে যে লাইট ইউজ করা সেটাকে বললাম IR রেড,
আইআর লাইট, তারপর আলট্রাভায়োলেট, সূর্য থেকে যে আলো আসে, অতি বেগুনি রশ্মি আমাদের শরীরে ক্ষতি করে, সেই ওয়েভের কথা বললাম। এক্স রে এর মধ্যে আমরা যে তরঙ্গ ইউজ করি সেটার কথা বললাম। এই সকল তরঙ্গই কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এটাকে আমি যদি একটু তোমাদের এক্সপ্লেন করে দেখাই, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটু দেখো, আমি তোমাকে একটু এক্সপ্লেন করতে চাই বা দেখাইতে চাই, হ্যাঁ, একটু ফিল করাইতে চাই। দেখো এই অ্যানিমেশনটা একটু দেখো, দেখো এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে বি, যেটা এইভাবে সামনে আগাচ্ছে, মানে ফ্লোরের মতো করে চিন্তা করো, এইভাবে সামনে আগাচ্ছে। আর এখানে একটা ই নামে একটা ক্ষেত্র দেওয়া আছে, তরঙ্গ দেওয়া আছে, যেটা উপরের দিকে, উপর থেকে নিচে এইভাবে তরঙ্গের মতো আসতেছে। এই দুইটার মিলিত রূপ যেটা, সেটাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তোমরা কি বুঝতে পারছো? সিঙ্গেল একা 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 তারা সিঙ্গেল ভাবে, মানে তারা এককভাবে কোনো কিছু না, তারা এককভাবে শুধু চুম্বক ক্ষেত্র অথবা শুধু তড়িৎ ক্ষেত্র, শুধু চুম্বকীয় তরঙ্গ বা শুধু তড়িৎ ক্ষেত্রের মধ্যে তরঙ্গ, কিন্তু তারা যখন মিলিতভাবে কাজ করে তখন যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বুঝতে পারছো? মিলিতভাবে যখন কাজ করে তখন সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা যা কিছু যত তরঙ্গ দেখি, রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভের তরঙ্গ, আমাদের চোখে যেই কালার দেখি সেটা, আমাদের এক্স রে তরঙ্গ, আমাদের আইআর রে, আমাদের ইউভি লাইট, সবগুলোই হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবং তোমরা জানো এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ চলার জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন হয় না। পুকুরে যদি পানি না থাকে তাহলে ঢেউ তৈরি হবে? ঢেউ কিন্তু একটা তরঙ্গ, ঢেউ সম্ভব না, মানে পানি না থাকলে ঢেউ সম্ভব না। তারপর মাঠে ঘাটে যখন তুমি ধান খেতে দেখো না, ঢেউ তৈরি হয় মাঝে মাঝে, বাতাসের ঢেউ। ওখানেও কি হয়, ওখানেও ধান ক্ষেতটার কারণে বা ওই ধান ছিল দেখে ওখানে ঢেউ তৈরি হয়েছে, সম্ভব। তো আমরা ফিজিক্যালি যে সকল তরঙ্গ দেখি সেগুলোর জন্য মাধ্যম প্রয়োজন, কিন্তু শুধুমাত্র এটাই এক ধরনের তরঙ্গ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে এমন একটা তরঙ্গ যেই তরঙ্গ চলার জন্য মাধ্যমের দরকার হয় না। সূর্য আর পৃথিবীর মাঝখানে কোনো মাধ্যম আছে? শূন্যস্থান না? পৃথিবীর চারপাশে বাতাসটা একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত, এরপর তো বাতাস শেষ, এরপরে কিন্তু বাতাস নাই, পৃথিবীর বাইরে কিন্তু বাতাস নাই। যার কারণে তোমরা দেখবা চাঁদে গিয়ে কথা বলা যায় না। চাঁদে গিয়ে যদি একজন একজনের সাথে কথা বলো, কেউ কারোর কথা শুনবে না। ওখানে মানে রেডিও ইউজ করা হয়, রেডিও ইউজ করে কথা বলা হয়। বা স্পেসে যারা যায় ওখানেও তারা রেডিও ওয়েভ ইউজ করে কথা বলে। তো ওখানে শব্দ নাই, শব্দ ছাড়া তো কথা শোনা যাবে না। তোমরা টেস্ট করছো না, 9 10 ক্লাস 9 10 বিজ্ঞান বই পড়ছো, হয়তো বা এইটা বিজ্ঞান বই পড়ছো। সব মানে বাতাস ছাড়া কিন্তু শব্দ ট্রাভেল করতে পারে না। সো এই যে সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতেছে, এটা তো শক্তি, এটা তো একটা তরঙ্গ, এটা কিভাবে আসতেছে? এটা যদি নর্মাল তরঙ্গ হইতো তাহলে কিন্তু আসতে পারতো না, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার কারণে এটা আসতে পারছে। সো হোপফুলি আমি তোমাদের জাস্ট একটু আইডিয়া দিতে পারছি, হ্যাঁ, যে এই মানে ওয়েভ গুলো চলার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না, মাধ্যম ছাড়াই সে চলে যেতে পারে। ফাইন। তো আমি কোনটার কথা বলছিলাম? আচ্ছা যাই হোক, রেডিও ওয়েভ কথা বলছিলাম। তো রেডিও ওয়েভ হচ্ছে আমাদের এরকম, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। মেইনলি এটা হচ্ছে আলোর স্পিডে চলে, কেন? কারণ এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। ফাইন। রেডিও যখন আমরা ট্রান্সমিট করি, এটা রেডিও ওয়েভ কমিউনিকেশনে, এটাকে ওয়াইড রেঞ্জ কমিউনিকেশনও বলা হয়। এটা এক নাম আছে, ওয়াইড রেঞ্জ কমিউনিকেশন, কারণ এটা রেঞ্জটা অনেক ব্যাপক, এবং এটা কি করতে পারে, দেয়ালকে বা পাহাড়কে বা বিল্ডিংকে ভেদ করতে পারে। তাহলে এটা হচ্ছে দেয়াল, পাহাড়, বিল্ডিং, পাহাড়, তারপর বিল্ডিং, হ্যাঁ, এগুলোকে ভেদ করতে পারে, সমস্যা হয় না, ঠিক আছে? তুমি ঘরের ভিতরে বসেও কিন্তু রেডিও শুনতে পারবা। তো এটা এগুলোকে ভেদ করতে পারে, এগুলো কোনো সমস্যা হয় না। আর এটার যে ব্যান্ডউইথ আছে, রেডিও ওয়েভের যে ব্যান্ডউইথ, আমি সবকিছু একই পেজে লিখে দিচ্ছি যাতে ছোট করে তোমরা সবকিছু মনে রাখতে পারো। এটার ব্যান্ডউইথ হচ্ছে 64 kbps, 64 kbps, 64
kbps, কিলোবাইট পার সেকেন্ড, কিলোবাইট না কিলোবিট পার সেকেন্ড, ঠিক আছে। সো এটার যে স্পিড হবে, ব্যান্ডউইথ মানে কি, ব্যান্ডউইথ মানে প্রতি সেকেন্ডে একক সময় কত ডেটা যেতে পারে। সো এটার যে ব্যান্ডউইথ সেটা হচ্ছে 64 kbps। ওকে, 64 kbps, এটা একটু মনে রাখবা। সো এই ইনফরমেশন গুলো আমাদের জানা থাকলে আই থিঙ্ক এক পেজে ইনফরমেশন গুলো জানা হয়ে গেল। কি কি জিনিস, 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, বাট আমরা ইউজ করি হচ্ছে 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত। এটার ওয়েভ লেন্থ হয় 1 মিলিমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত। এটা লাইট স্পিডে চলে কারণ এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটার আরেকটা নাম হচ্ছে ওয়াইড রেঞ্জ কমিউনিকেশন। এটাকে দেয়াল, বিল্ডিং, পাহাড়কে ভেদ করতে পারে। এটার ব্যান্ডউইথ হচ্ছে 64 kbps। ঠিক আছে, আই থিঙ্ক এটার জন্য ট্রান্সমিটার লাগবে, রিসিভার লাগবে, অ্যান্টেনা লাগবে, টার্মিনালের অন্যান্য যন্ত্রপাতি লাগবে। এবং এটার আমরা জানি যে এটার অনেকগুলো রূপভেদ আছে। আমি তোমাদের বলছিলাম FM AM, মনে আছে তোমাদের? বলছিলাম যে রেডিও দুই ধরনের, একটা FM রেডিও, একটা AM রেডিও। FM রেডিও হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন বা মডুলেটেড যে টেকনোলজি আছে সেটা, আর AM হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, যেটা সেটা। AM টা মেইনলি একটু দুর্বল হয়, AM টা অত বেশি ক্লিয়ার হয় না, বাট AM টা অনেক দূরে যেতে পারে। আর FM টা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন, ওটা শক্তিশালী হয়, ওটা অনেক বেশি ক্লিয়ার হয় ওই রেডিওটা, কিন্তু ওই রেডিওটার রেঞ্জটা ছোট হয়। FM আর AM এর মধ্যে পার্থক্য অনেক কিছু আছে, এত ডিটেলসে পড়াবো না। দেখতে পাচ্ছ তো না? কখন জানি মনে হয় যে কানেকশন চলে যাবে। আচ্ছা, যাই হোক। সো এরপর আমরা এটার যে কিছু সুবিধা অসুবিধা বলতে পারি, যেমন এটার অ্যাডভান্টেজ গুলো কি কি আছে, রেডিও সিগন্যালে বা রেডিও ওয়েভের অ্যাডভান্টেজ গুলো কি কি থাকতে পারে। এক নম্বর অ্যাডভান্টেজ হতে পারে যে এটার লাইন অফ সাইট কোনো সমস্যা না। LOS, এটাকে বলা হয় LOS। LOS কোনো সমস্যা না, LOS কোনো সমস্যা না। LOS মানে কি? LOS এর ফুল মিনিংটা হচ্ছে লাইন অফ সাইট। লাইন অফ সাইট মানে তোমার দৃষ্টি, হ্যাঁ, মানে ধরো তুমি এক জায়গার সাথে এক জায়গায় কমিউনিকেট করবা, তোমার যাতে ডিরেক্ট কমিউনিকেশন দেখা যায়, এমন না হয় যে ওর সাথে একজন যাচ্ছে এদিকে, তুমি চোখে তাকে দেখতে পাচ্ছ না, এরকম এরকম যেটাকে বলা হয়, এটাকে বলা হয় লাইন অফ সাইট। সাইট মানে তো দৃষ্টি, লাইন মানে রেখা, তাহলে দৃষ্টি রেখা বরাবর, হ্যাঁ, দৃষ্টি রেখা, এটা কোনো সমস্যা না। যেমন কোনো একটা রেডিও অ্যান্টিনার সাথে তোমার যেই কমিউনিকেশনের দিক সেটা একদম চোখ বরাবর হতে হবে, বা তুমি তুমি অ্যান্টিনার সোজার দিকে তাকাইলে তুমি শুধু রেডিও রিসিভ করতে পারবা, এমন কোনো সমস্যা না এটা। কিছু কিছু কমিউনিকেশন আমরা দেখবো যে এটা ডিরেক্ট অ্যান্টিনা থেকে অ্যান্টিনা দেখতে পাওয়া যেতে হবে, ঠিক আছে, তাহলে ওরা কমিউনিকেট করতে পারে। মাঝখানে বাধা থাকলে সে কমিউনিকেট করা যায় না। বাট রেডিওতে এই সমস্যাটা নাই। ধরো এখানে একটা অ্যান্টিনা রেডিও সিগন্যাল পাঠাচ্ছে, এখানে একটা অ্যান্টিনা রিসিভ করতেছে, এদের মাঝখানে যে একটা বিল্ডিংও থাকে, কেউ তো কাউকে দেখবে না, এটাও কোনো সমস্যা নাই, রেডিও সিগন্যাল ঠিকই পাস করে চলে যাবে, এটা কোনো সমস্যা না। রেডিও ওয়েভের ক্ষেত্রে একটু পরে আমরা দেখবো একটা সমস্যা আছে, অন্য ওয়েভগুলোর ক্ষেত্রে সমস্যাটা থাকে। সো লাইন অফ সাইট বা LOS রেডিও ওয়েভের ক্ষেত্রে কোনো সমস্যা না। LOS রেডিও ওয়েভের জন্য কোনো সমস্যা ক্রিয়েট করে না, সমস্যার কারণ না। আরেকটা কি সুবিধা হতে পারে, এটা হচ্ছে অনেক এরিয়া, হ্যাঁ, অনেক এরিয়া জুড়ে পৃথিবীর অলমোস্ট যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ করা যেতে পারে রেডিও ওয়েভ দিয়ে, যদি যথেষ্ট শক্তিশালী হয়। এবং এটা আমাদের বায়ুমণ্ডলে বাতাসের মধ্যে যে আয়নোস্ফিয়ার আছে, সে আয়নোস্ফিয়ার পর্যন্ত যেতে পারে। একজন আমাকে বলছিল, ভাই আয়নোস্ফিয়ার কোনটা বা আয়নোস্ফিয়ার কি, আবার বলতেছি। তাহলে আয়নোস্ফিয়ার, এটা ইংলিশে লিখলে ভালো হইতো, বাংলায় লিখতে গেলে ঝামেলা হবে। আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার হচ্ছে, আমরা জানি পৃথিবীর উপরে কি আছে, বায়ুমণ্ডল আছে, আমরা জানি পৃথিবীর উপরে বায়ুমণ্ডল আছে। তো সেই বায়ুমণ্ডলের অবশ্যই কি কতগুলো এরিয়া আছে, যেমন সবচেয়ে নিচের এরিয়া, এটাকে কি বলা হয়, ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, যেটার মধ্যে ট্রপোস ট্রপোস্ফিয়ার যেটার মধ্যে আমাদের বাতাস টাতাস নর্মাল, আমাদের যে যে এরিয়াতে আমরা থাকি সেটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। এরপরে যেটা আছে সেটাকে মেবি বলা হয় ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার মেবি, আমরা একটু দেখে আসি। এই তো লেয়ার্স অফ, এটা মনে হয় আমি করছিলাম। আচ্ছা, এই
আমি যে ছবিটা দেখি, এই যে পৃথিবীর উপরে যে লেয়ার, প্রথমটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার, পরেরটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার, পরেরটাকে বলা হয় মেসোস্ফিয়ার, পরেরটাকে বলা হয় থার্মোস্ফিয়ার, পরেরটাকে বলা হয় এক্সোস্ফিয়ার। তো পৃথিবীর উপরে এরকম কতগুলো এরিয়া আছে, বা বায়ুমণ্ডলের যে এরিয়া আছে, বিভিন্ন এরিয়া। এর মধ্যে ভাইয়া বলতে পারো, ভাই এর মধ্যে তো নাই, এর মধ্যে তো আয়নোস্ফিয়ার নাই ভাইয়া। তাহলে আয়নোস্ফিয়ার কোথায় আছে, কি বলতে পারো? পৃথিবীর বায়ুমণ্ডলের, এটা আমি সমাজ পড়াচ্ছি না, সমাজে এগুলো ছিল। পৃথিবীর বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর থাকে। যেমন একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। কিন্তু ভাই তাহলে আয়নোস্ফিয়ার কোথায়? আচ্ছা, তাহলে আয়নোস্ফিয়ার যদি তোমাদের দেখাইতে চাই, তাহলে আয়নোস্ফিয়ার লিখে সার্চ করতে হবে। আয়নোস্ফিয়ার, দেখো আয়নোস্ফিয়ার হচ্ছে এমন একটা এরিয়া যেটা হচ্ছে অনেকটা আমাদের, এখান থেকে কোন জায়গায় দেখা যাবে ভালো করে, আচ্ছা, এখান থেকে মনে হয় ভালো করে দেখা যাবে। এই যে মেসোস্ফিয়ারের কিছু অংশ আর থার্মোস্ফিয়ারের কিছু অংশ, উপরে এক্সোস্ফিয়ারের কিছু অংশকে আয়নোস্ফিয়ার বলা হয়। আয়নোস্ফিয়ার মানে বোঝাই যাচ্ছে ওখানে আয়ন থাকে। সূর্য থেকে যে আলো আসে, সূর্য থেকে যে রে আসে, সেই রেটা কি করে আমাদের বায়ুমণ্ডলের একটা এরিয়া থেকে, বা একটা এরিয়াকে আয়নিত করে ফেলে। এই মশা, একটা এরিয়াকে আয়নিত করে ফেলে, মানে আয়ন বানায় ফেলে। এত শক্তি নিয়ে আসে যে বায়ুমণ্ডলের এরিয়া গুলোকে, বা ওখানে যে উপাদান গুলো থাকে সেগুলোকে সব আয়ন বানায় ফেলে। সো এই মেসোস্ফিয়ারের কিছু অংশ এবং আমাদের থার্মোস্ফিয়ারের কিছু অংশ এবং এক্সোস্ফিয়ারের কিছু অংশ, এই সব কিছু মিলে আয়নোস্ফিয়ার তৈরি। তো আয়নোস্ফিয়ার আরেকটু ভালো করে বোঝা যাবে কোথায়? এই ছবিটাতেই ভালো করে বোঝা যাওয়ার কথা। এখানেও একটু ভালো করে বোঝা যাওয়ার আছে, দেখো মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, এই তিনটা মিলে আমাদের আয়নোস্ফিয়ার তৈরি হচ্ছে। তো এটাকে অন্যভাবে সংজ্ঞায়িত করা হয়েছে আর কি। আচ্ছা, আমি এটা একটু দেখাই, একটু নিয়ে আসবো আমাদের ছবিতে দিয়ে দিই, তাহলে তোমরা পরে এটা বুঝতে পারবা। এটা ছিল এটা, আমাদের নোটের সাথে এটা আমি দিয়ে দিই। আচ্ছা, যাই হোক, ছোট করি। আয়নোস্ফিয়ার হচ্ছে ভাইয়া আমার এই যে মেসোস্ফিয়ারের কিছু অংশ আর এক্সোস্ফিয়ারের কিছু অংশ, এই মাঝখানে অংশটাকে বলা হয় আয়নোস্ফিয়ার, কারণ এখানে আয়ন তৈরি হয়। ফাইন। সো আমাদের যে রেডিও ওয়েভটা আছে, সেই রেডিও ওয়েভ কিন্তু বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার পর্যন্ত যেতে পারে, আয়নোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত হতে পারে, মানে এত ব্যাপক। ঠিক আছে, আয়নোস্ফিয়ারও চলে যায় আমাদের পৃথিবী থেকে রেডিও ওয়েভ। সো এত বিস্তৃত হওয়ায় দেখা যায় মোটামুটি পৃথিবীর অন্য অন্য অনেক দূর প্রান্তেও যোগাযোগ করা সম্ভব, আয়নোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত হওয়ায় পৃথিবীর মানে অনেক জায়গায়, পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে মোটামুটি যোগাযোগ করা যায়, যে কোনো প্রান্তের সাথে যে কোনো প্রান্তে যোগাযোগ করা যায়। যে কোনো প্রান্তে যোগাযোগ সম্ভব। আর আরেকটা অসুবিধা হচ্ছে আমাদের নর্মালি রেডিও ওয়েভ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না বিধায় এর ইন্টারফিয়ারেন্স তুলনামূলক কম হয়। বায়ুমণ্ডল দিয়ে শোষিত হয় না, বায়ুমণ্ডল দিয়ে আমাদের এই রেডিও ওয়েভটা শোষিত হয় না। আচ্ছা, এই তিনটা সুবিধা পড়লেই না। অসুবিধার মধ্যে কি হতে পারে? অসুবিধার মধ্যে হতে পারে যে এটা অনেক বেশি ডেটা ট্রান্সমিট করা যায় না, অনেক বেশি ডেটা ট্রান্সমিট করা যায় না, এবং এটা যেহেতু মানুষকে ভেদ করে চলে যেতে পারে, বিল্ডিং টিল্ডিং সবকিছু ভেদ করে চলে যেতে পারে, এটা মানুষের শরীরের জন্য হুমকি স্বরূপ। হ্যাঁ, আমাদের শরীরের জন্য বা পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব রয়েছে এটার। তো এই ছবিটাকে বাদ দিয়ে দিই, ট্রপোস্ফিয়ার এই ছবিটা দরকার নেই আমাদের। ডিসঅ্যাডভান্টেজেস অফ রেডিও ওয়েভ। প্রথমত অসুবিধা কি? অনেক বেশি ডেটা পাঠানো যায় না, বেশি ডেটা পাঠানো সম্ভব না। আর আরেকটা অসুবিধা হচ্ছে এটা আমাদের শরীরের জন্য এবং জীবজন্তুর জন্য এটা কি একটু ক্ষতিকারক প্রভাব আছে। হ্যাঁ, মানুষের জন্য, মানব শরীর তথা জীবজন্তুর জন্য না, জীবজন্তু তথা পরিবেশের জন্য, জীবজন্তু তথা পরিবেশের জন্য হুমকি স্বরূপ, বা পরিবেশের উপর একটা ক্ষতিকারক প্রভাব আছে, পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব আছে। ঠিক আছে, ক্ষতিকারক
প্রভাব বিদ্যমান। আচ্ছা, তো এটাই মোটামুটি এই যে ছোট্ট একটা অংশ, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা তোমরা মানে এত কিছু পড়া লাগবে না, বইয়ের এত লাইন পড়ার দরকার নেই, এই কয়েকটা জিনিস পড়লে বুঝতে পারছো। আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কথা আছে, আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে এই রেডিও ওয়েভটা, আমি তো এখানে বলছি দেখো বায়ুমণ্ডল দিয়ে শোষিত হয় না, মানে বায়ুমণ্ডলে রেডিও ওয়েভ ছেড়ে দিলে তুমি তো রেডিও ছেড়ে দিচ্ছ চতুর্দিকে রেডিও স্টেশন থেকে, যদি বায়ুমণ্ডল সেটাকে শোষণ করে নিত তাহলে কিন্তু তোমার রেডিও ওয়েভটা বেশি দূরে যেতে পারতো না, শেষ হয়ে যেত, খুব তাড়াতাড়ি নিঃশেষিত হয়ে যেত। কিন্তু কিন্তু আমাদের এই যে রেডিও ওয়েভটা আছে, এটা কিন্তু তোমার যখন বিকিরিত হয় তখন প্রতিফলন, প্রতিসরণ, পোলারাইজেশন, ডিফ্র্যাকশন ইত্যাদি এটার কিন্তু সম্ভব। এটা যেহেতু একটা তরঙ্গ, এটার প্রতিফলন হয়, এটার প্রতিসরণ হয়, এটার পোলারাইজেশন হয় এবং এটা ডিফ্রাকশন হয়। সো এই বিভিন্ন ঘটনার কারণে এই ওয়েভটা কিন্তু প্রভাবিত হতে পারে। তোমরা তো জানো আলো কি হয়, আয়না থেকে প্রতিফলিত হয় না? তো ঠিক সেম ভাবে এই যে তরঙ্গটা আমরা কথা বলছি, রেডিও ওয়েভ, এই তরঙ্গটারও কিন্তু প্রতিফলন সম্ভব, প্রতিসরণও সম্ভব, মানে কোনো মাধ্যমের ভেতর দিয়ে চলে যাওয়ার সময় দিক পরিবর্তন করা। তারপর এটার পোলারাইজেশনও সম্ভব, পোলারাইজেশন এখন আলোচনা করি নাই, ঘুরে যাওয়াকে বলা হয় পোলারাইজেশন। ডিফ্র্যাকশন, ডিফ্র্যাকশনও পড়াই নেই, এটা এগুলো সব সায়েন্সের ফিজিক্সের কথা, বাট এই ঘটনাগুলো ঘটা সম্ভব, ওগুলো এখানে বলার দরকার নেই, যতটুকু বলছি না। শেষ, রেডিও ওয়েভ শেষ, এখন আমরা মাইক্রোওয়েভে চলে আসি। রেডিও ওয়েভ অতটুকু পড়লেই না, আমরা মাইক্রোওয়েভ পড়বো। এভাবে প্রত্যেকটা জিনিসের আমি লিখে দিব, হ্যাঁ, কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট আমি লিখে দিব। মাইক্রোওয়েভ, সো মাইক্রোওয়েভের ক্ষেত্রে কি কি জিনিস, প্রথমত এটা ফ্রিকোয়েন্সি বা স্পেকট্রাম। ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা কত, 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। এটা হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত এটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ। তবে নর্মালি নর্মালি আমরা যেটা মানে ইউজ করি সেটা হচ্ছে 1 গিগাহার্টজ বা তার থেকে বেশি ফ্রিকোয়েন্সি। নর্মালি আমরা যেটা ইউজ করি, মাইক্রোওয়েভ হিসেবে ইউজ করি, সেটা হচ্ছে গ্রেটার দেন 1 গিগাহার্টজ। 1 গিগাহার্টজ হচ্ছে বড় ফ্রিকোয়েন্সিটাকে আমরা মাইক্রোওয়েভ হিসেবে কনসিডার করি। যেমন রেডিও ওয়েভ হিসেবে কিন্তু আমরা এই যে 1 গিগাহার্টজ পর্যন্ত কম্পেয়ার মানে চিন্তা করতাম। রেডিও ওয়েভ হিসেবে 10 কিলো থেকে 1 গিগা পর্যন্ত ইউজ করা হয়, আর 1 গিগার থেকে বড়কে আমরা মাইক্রোওয়েভ হিসেবে ইউজ করে থাকি, ঠিক আছে। এবং এটা দূরপাল্লার জন্য বা দূরে, অনেক দূরে ডেটা পাঠানোর জন্য অনেক বেশি জনপ্রিয়। দূরে ডেটা পাঠানোর জন্য এটা জনপ্রিয়, দূরে ডেটা পাঠানোতে পাঠানোর জন্য জনপ্রিয়, এটা খুব জনপ্রিয়। মেইনলি এটা হচ্ছে এই সিস্টেমটা দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ট্রান্সমিটার, একটা রিসিভার। ট্রান্সমিট করা লাগবে এবং মানে রিসিভ করা লাগবে। আর এর মধ্যে প্রতিবন্ধকতা, মানে মাঝখানে যদি কিছু থাকে তাহলে সেটা আহ, বাধাগ্রস্ত হবে। বাধাগ্রস্ত মানে মাঝখানে কোনো কিছু থাকা যাবে না। দুটো অ্যান্টিনার মাঝখানে, রিসিভার এবং আমাদের ট্রান্সমিটার, এই দুইটা রেডিও অ্যান্টিনার মাঝখানে কোনো কিছু থাকা যাবে না, ঠিক আছে। লাইন অফ সাইট থাকতে হবে, মানে ডিরেক্ট কমিউনিকেশন, মাঝখানে যদি একটা বিল্ডিং থাকে তাহলে তারা ডেটা পাঠাতে পারবে না। So, এটা একটা সমস্যা, এটা একটা সমস্যা। তাহলে লাইন অফ সাইটের মধ্যেই ডেটা পাঠাতে হবে, কি বললাম। তাহলে আমাদের যে লস আছে, লস লস মানে লাইন অফ সাইট, আগেও বলছি। তাহলে লাইন অফ সাইট এই রেঞ্জে ডেটা পাঠাতে হবে, ডেটা ট্রান্সমিশন সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। ডেটা ট্রান্সমিশন পসিবল, আদারওয়াইজ সম্ভব না, ডেটা এক জায়গা থেকে এক জায়গায় পাঠানো যাবে না। এবং এই মাইক্রোওয়েভকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয় টেরেস্ট্রিয়াল, টেরেস্ট্রিয়াল যেটা হচ্ছে মাটিতে থাকে, একটাকে বলা হয় স্যাটেলাইট। একটাকে আমরা বলছি টেরেস্ট্রিয়াল, টেরেস্ট্রিয়াল মেবি স্পেলিংটা দেখে নিও, আর এটা হচ্ছে স্যাটেলাইট। সো আমরা এই যে মোবাইলে কথা বলি, হ্যাঁ, মোবাইলে কমিউনিকেশন গুলো যেটা হয়, মোবাইলের যে তুমি দেখো বড় বড় টাওয়ার দেখো, এই টাওয়ার গুলা কিন্তু এই মাইক্রোওয়েভ দিয়ে কাজ করে।
বুঝতে পারছো? এই টাওয়ার গুলা কিন্তু মাইক্রোওয়েভ দিয়ে কাজ করে। তারপরে যে টিভির যে সিগন্যাল আছে, এই টিভির সিগন্যাল যখন পাঠানো হয় সেটাও কিন্তু মাইক্রোওয়েভ দিয়েই পাঠানো হয়। তো আমি ব্যবহারটা বললাম। তো টিভির সিগন্যাল, যারা স্যাটেলাইট টিভি নিয়েছো, স্যাটেলাইট টিভি জানো যে ওই স্যাটেলাইট টিভি যে মানে অফিস আছে তোমাদের বাসায়, সেটা দিয়ে কিন্তু বড় বড় সেই বিল্ডিং এর উপর কিন্তু অনেক বড় বড় অ্যান্টিনা থাকে, দেখছো না? অনেক বড় বড় অ্যান্টিনা থাকে। তো সেই অ্যান্টিনা থেকে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে তারা রিসিভ করে সিগন্যাল, রিসিভ করে সেটা তারের মাধ্যমে তোমার বাসায় পাঠায়। স্যাটেলাইট টিভি যারা নিয়েছো, ডিশ নিয়েছো যারা বাসায়। আর যারা ফোন ইউজ করো তারা তো আসলে আর ডিরেক্ট ছোট ছোট ফোন ইউজ করো, তারা তো অ্যান্টিনা ইউজ করো না। তা তোমাদের জন্য হচ্ছে মোবাইল কোম্পানি বিভিন্ন ধরনের টাওয়ার বসায়, এবং ওই টাওয়ার গুলো কিন্তু মাটিতে থাকে। এই যে মোবাইল কোম্পানিরা, তারা 2G 3G 4G তোমাকে যেই সেবা দিচ্ছে, সেই সেবা দেওয়ার জন্য তারা যে মাইক্রোওয়েভটা ইউজ করে সেটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ তার মানে মাটিতে থাকা একটা কমিউনিকেশন মিডিয়াম। আর আমাদের টিভিরা, স্যাটেলাইট টিভি গুলো যেই সিগন্যালটা ইউজ করে, তারা হচ্ছে স্যাটেলাইট সিগন্যাল ইউজ করে, স্যাটেলাইট মাইক্রোওয়েভ ইউজ করে। এক্ষেত্রে তারা কমিউনিকেশনটা ডিরেক্টলি স্যাটেলাইটের সাথে করে, আর এরা হচ্ছে ডিরেক্টলি মাটির সাথে করে। ঠিক আছে? তাহলে ট্রান্সমিটার এবং রিসিভার, টেরেস্ট্রিয়াল এর ক্ষেত্রে আমাদের ট্রান্সমিটার এবং রিসিভার কি হতে হবে? লাইন অফ সাইটের মধ্যে হইতে হবে। ঠিক আছে? এলওএস এর মধ্যে থাকতে হবে, এলওএস এর মধ্যে থাকতে হবে। এবং আবার সিগন্যাল ঠিক রাখার জন্য নর্মালি এই যে দূরত্বটা, যে কতটুকু থেকে কতটুকু দূরত্বে থাকবে দুইটা টাওয়ার, এটা হচ্ছে নর্মালি 10 থেকে 100 কিলোমিটারের মধ্যে থাকে। এই টেরেস্ট্রিয়ালের জন্য আমাদের যেই রিপিটারটা বসাতে হয় বারবার, মানে সিগন্যাল রিপিট করবে, এই রিপিটারটা নর্মালি 10 থেকে 100 কিলোমিটারের মধ্যে রাখা হয়। ঠিক আছে? 10 থেকে 100 কিলোমিটার এই রেঞ্জের মধ্যে তোমার রিপিটার বসাইতে হয়। এবং স্বল্প দূরত্বে অধিক ডেটা বা অধিক ফ্রিকোয়েন্সিতে ডেটা আদান প্রদানের জন্য এটা ব্যবহার করা হয় বেশি। স্বল্প দূরত্বে অধিক ফ্রিকোয়েন্সিতে, হ্যাঁ, অধিক ফ্রিকোয়েন্সিতে, স্বল্প দূরত্বে অধিক ফ্রিকোয়েন্সিতে ডেটা আদান প্রদানে এই টেরেস্ট্রিয়াল আমাদের যে মাইক্রোওয়েভ আছে সেটা ইউজ করা হয়। ডেটা আদান প্রদানে বা ট্রান্সমিশনে, আদান প্রদানে এই টেরেস্ট্রিয়াল মেবি যে মাইক্রোওয়েভ আছে সেটা ইউজ করা হয়। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। সো এই তিনটা জিনিসই ইম্পর্টেন্ট, আর তেমন কিছু জানা লাগবে না। এবার স্যাটেলাইটটা কিভাবে বলতে পারি? স্যাটেলাইট কমিউনিকেশনে যেটা হয়, আমরা জানি স্যাটেলাইট, মাটি থেকে স্যাটেলাইট অনেক অনেক উপরে, পৃথিবী থেকে অলমোস্ট 36,000 কিলোমিটার উপরে। পৃথিবী থেকে অলমোস্ট 36,000 কিলোমিটার, মানে অনেক দূর। 36,000 কিলোমিটার উপরে স্যাটেলাইট বসানো হয়, স্যাটেলাইট পাঠানো হয়, এবং ওটা দিয়েই আসলে কমিউনিকেশন করা হয়, ওটা দিয়ে কমিউনিকেশন করা হয়। এবং এই স্যাটেলাইট টিভি কানেকশন আসলে স্যাটেলাইটের অনেক বড় একটা অ্যাপ্লিকেশন। যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট নিক্ষেপ করা হয়, মানে আমরা আমাদের নিজস্ব স্যাটেলাইট আছে, এতে আমাদের লাভটা কি হইল? এতে আমাদের লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে, আমাদের যারা স্যাটেলাইট টিভি চ্যানেল গুলো আছে, ওদেরকে আর কি করতে হয় না, কষ্ট করে বা ওদেরকে টাকা দিয়ে বিদেশি স্যাটেলাইটকে টাকা দিতে হয় না। আগে আমাদের টাকা বাইরে যেত, এখন আমাদের টাকা বাইরে যাবে না, মানে বাইরের কান্ট্রিতে টাকা দিতে হবে না, এখন আমাদের টাকা আমরাই খাবো। বুঝতে পারছো? বেক্সিমকো বাংলাদেশের এই সবকিছু মেইন মালিক বেক্সিমকোই বলা যায়। বাংলাদেশ স্যাটেলাইটে বঙ্গবন্ধু যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইটের মেইন মালিক বেক্সিমকো কোম্পানি বলতে পারো। সো ওই বেক্সিমকো কোম্পানি, এখন মানুষজন বেক্সিমকো কোম্পানি থেকে টাকা দিয়ে দিয়ে তাদের যেই স্যাটেলাইট টিভির ইটা আছে, সিগন্যালটা আছে, তারা ওই বঙ্গবন্ধু স্যাটেলাইট ইউজ করে এই সিগন্যাল গুলো আদান প্রদান করবে। সো এই ক্ষেত্রে তারা বেক্সিমকোকেই টাকা দেবে, বাংলাদেশের টাকা বাংলাদেশে রইলো আর কি, সহজ কথা। আর বাইরের কান্ট্রিতে দিতে হচ্ছে না। এক্ষেত্রে আমাদের প্রায় 36,000 কিলোমিটার ইম্পর্টেন্ট। 36,000 কিলোমিটার কই দেখো, টেরেস্ট্রিয়ালের ক্ষেত্রে 10 থেকে 100 কিলোমিটার দূরে, সর্বোচ্চ 100 কিলোমিটার রেঞ্জ। আর এখানে 36,000 কিলোমিটার উঁচুতে আমরা ডেটা পাঠাইতে হয়।
যে আমাদের যখন পৃথিবী থাকে, পৃথিবীর উপর যে টাওয়ার গুলো থাকে, আমাদের যে টাওয়ার গুলো আছে, সেই টাওয়ার গুলো কি করে, সেই টাওয়ার গুলো নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য কি করে, এরকম 36,000 কিলোমিটার উপরে, 36,000 কিলোমিটার উপরে আমাদের যে স্যাটেলাইট আছে, সেই স্যাটেলাইটে কি করে, এরকম ও এখানে পাঠায়, এখান থেকে এখানে চলে যায়, এইভাবে কমিউনিকেট করে। কিন্তু সমস্যা হচ্ছে এক্ষেত্রে ডেটাটা হচ্ছে অনেক উঁচুতে পাঠাইতে হয়। এটাকে বলা হয় আপলিঙ্ক, আর এটাকে বলা হয় ডাউনলিঙ্ক। মানে নিচে নামে তো ওর কাছে আসে, এটাকে বলা হয় ডাউনলিঙ্ক। সো এটা হচ্ছে আমাদের স্যাটেলাইট কমিউনিকেশন। এবং এক্ষেত্রে যে ওয়েভটা ইউজ করা, এটা কিন্তু মাইক্রোওয়েভ। এবং তোমরা জানো এই মাইক্রোওয়েভটাও কিন্তু আসলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটাও কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হওয়ার কারণে যেটা হয়, যে এটা কিন্তু লাইট স্পিডে ট্রাভেল করবে। সো এই যে আমি তোমাদের গতকালকে একটা কোশ্চেন করছিলাম, স্যাটেলাইটে যখন আদান প্রদান করা হয় ডেটা স্যাটেলাইট দিয়ে, তখনও তো আমরা আলোর গতিতে ডেটা আদান প্রদান করি। আবার আমরা যখন ফাইবার অপটিক কেবল ইউজ করি ভাইয়া, এই যে মহাদেশের ভিতর দিয়ে, সমুদ্রের ভিতর দিয়ে, তখনও তো ভাই আমরা ফাইবার অপটিক কেবল ইউজ করি, তখনও তো আলোর গতিতেই ডেটা পাঠাই। কোন দিকটা ফাস্ট, কোনটা বেশি সহজ, কোনটাতে বেশি সময় কম লাগে? তোমরা বলছিলা তোমরা বলছিলা যে ভাই স্যাটেলাইট, বাট না, স্যাটেলাইটটা সত্য না। কারণ স্যাটেলাইটের উচ্চতা অনেক বেশি, 36,000 কিলোমিটার উপরে ডেটা পাঠাইতে হয়, ওখান থেকে আবার আসতে হয়। 36 প্রায় 72,000 কিলোমিটার ডেটা ট্রাভেল করতে হয়, যেখানে অনেক সময় লাগে, 4-5 সেকেন্ড সময় তো লাগতেই পারে। আর যদি আমরা ওই যে ফাইবার অপটিক কেবল দিয়ে পাঠাই, যদিও ফাইবার অপটিক কেবল কাঁচের মধ্য দিয়ে যাচ্ছে, গতি এমনি কমে যাচ্ছে, কিন্তু তারপরও মহাদেশের ভেতর দিয়ে, আমরা সমুদ্রের ভেতর দিয়ে ডেটা টানি, তো এই পুরো দূরত্বটা কম হয়, 72,000 হয় না, ধরো সর্বোচ্চ হয়তো 20,000 কিলোমিটার হয়। ঠিক আছে, 20K কিলোমিটার হয়। সো এটা অবশ্যই ফাস্ট, বুঝতে পারছো? এই জন্য ফাইবার অপটিক কেবলটা ইউজ করা হয়। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ বা আছো? আমি জাস্ট নিজে নিজে পক পক করতেছি। তোমরা যদি ক্লাস না করো, তাহলে তো ভাইয়া কাকে করাবো, কাকে পড়াবো বলো? টেরেস্ট্রিয়ালের কথা বললাম, স্যাটেলাইট কমিউনিকেশনের কথাও বললাম, এবং স্যাটেলাইটের মধ্যে আমরা যেই বাসা বাড়িতে এক ধরনের আয়না ইউজ করা, মানে ছোট ছোট ডিশ, ওই ডিশের মতো ইউজ করা হয় না, একটা ছোট ছোট অ্যান্টিনা ইউজ করা হয়, এগুলোকে বলা হয় ভিস্যাট। স্যাটেলাইট মাইক্রোওয়েভ কমিউনিকেশনের জন্য আমরা মাটিতে স্যাটেলাইটের দিকে মুভ করে যে অ্যান্টিনা গুলা স্থাপন করি, ডিশ অ্যান্টিনা গুলা, এগুলোকে বলা হয় ভিস্যাট। ঠিক আছে, তোমার বাসা বাড়িতে যারা ওই আকাশ নিয়েছো, আকাশ তো হচ্ছে, তোমরা জানো আকাশ হচ্ছে একটা ওই তোমার কি ডিশ চ্যানেলের মতো না, ডিশের মতো, যে তোমার আকাশকে টাকা দিলে ডিশ চ্যানেল গুলো আসে। তো সেক্ষেত্রে যারা আকাশ নিয়েছো তাদের বাসায় কিন্তু, আমাদের বাসায় আকাশ আছে, তো তাদের বাসায় কিন্তু দেখবে এরকম তোমাদের বিল্ডিং এর উপর একটা ছাতার মতো একটা অ্যান্টিনা দেওয়া থাকে, তো সেটাকে বলা হয় ভিস্যাট। তো তোমার বাসায় যেটা লাগানো হয় সেটাকে বলা হয় ভিস্যাট। এটার মানে কি? এটার মানে হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, ভেরি স্মল অ্যাপারচার। অ্যাপারচার মানে কি বলতে পারো? অ্যাপারচার মানে কি? তোমরা অ্যাপারচার কোথায় শুনছো আমাকে বলতে পারবা? এই ওয়ার্ডটা, অ্যাপারচার ওয়ার্ডটা কোথায় শোনাচ্ছ? যারা ফটোগ্রাফি করো বা ছবি তোলো, তারা এই টার্মটার সাথে পরিচিত থাকার কথা। দেখি, তোমরা খুবই কম সংখ্যক স্টুডেন্ট ক্লাস করছো, তোমার মনে হয় পাকিস্তান আফগানিস্তানের খেলা দেখতেছো। যেই 7-8 জন আছো, আমি একটু তোমাদের রেসপন্স চাই। তোমার রেসপন্স না নিলে কিন্তু আমি টান দিয়ে চ্যাপ্টার শেষ করে দিব, দু একটা ক্লাসেই চ্যাপ্টার শেষ করে দিব, পরে বুঝতাম মজা। আমাকে কি শুনতে পাচ্ছ কিনা জানাতে হবে, এবং তোমরা আদৌ আছো কিনা সেটাও বলতে হবে। কমেন্ট করতে হবে, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স।
একটু রেসপন্স করো, একটু রেসপন্স করতে হবে। আছি ভাই, আর আমাকে দেখা যাচ্ছে না কেন? আমাকে তো দেওয়ার কথা, আমাকে কি স্পটলাইট দেয়া নাই মালি? হ্যাঁ, বাচ্চারা তো আমাকে দেখতেই পাচ্ছে না। যে এখন মনে হয় স্পটলাইট আসলো, এটা কোনো কথা? আমাকে বাচ্চারা দেখতেই পাচ্ছে না, আমি কার সাথে কথা বলছি তাহলে? এই যে এখন পাইছি তোমাদের, ঠিক আছে। তখন ক্যামেরা আসতেছিল না, ফাইন। সো ভাইয়া, উই আর প্রেজেন্টেড। ওকে, ফাইন। মারিয়া মাহবুব আছে, সোমা আছে, আরিফ আছে, আহ, আহ, সামিরা আছে, শ্রেয়া আছে, জাহাঙ্গীর আছে। আচ্ছা, তোমার জন্য আছে না, আমার জন্য না। তো আমরা স্যাটেলাইট কানেকশনের কথা বলছিলাম, যে আমাদের বাসা বাড়িতে যে ছাতার মতো অ্যান্টিনা ইউজ করি, সেটাকে আমরা কি বলি? ভিস্যাট বলি, ভিস্যাট বলি। আর আমাদের ভূপকেন্দ্র বা ভূপগ্রহ কেন্দ্র থেকে যে ভিস্যাট গুলো আমাদের এই ব্যবহার করে সরাসরি আমরা যেই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে স্যাটেলাইটের ডেটা পাঠাই, স্যাটেলাইটের ডেটা পাঠানো হয়, সেই ডেটাটার যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 6 GHz। 6 GHz রেঞ্জে আমরা ডেটাটা পাঠাই। আমরা হচ্ছে 6 GHz রেঞ্জে তোমার ডেটা স্যাটেলাইটে পাঠানো হয়। তারপর স্যাটেলাইট সেই ডেটাটাকে রিসিভ করে, রিসিভ করে আমি এখানে না, এটা এখানে লিখে দিই। ধরো যে তুমি ডেটাটা পাঠাও সেটা মেইনলি 6 GHz রেঞ্জের হয়, স্যাটেলাইটে যে ডেটা পাঠাচ্ছ। তারপর সেটা যখন আবার স্যাটেলাইটে যায়, স্যাটেলাইট যখন আবার রিলে করে, এটাকে বলা রিলে মানে সিগন্যালটা রিসিভ করে আবার মানে পাঠিয়ে দেয়। আমি তোমার রিসিভ করলাম, আমি আবার পাঠিয়ে দিলাম। এটাকে বলে রিলে করা, এটাকে বলে সিগন্যাল রিলে করা। এই যে রিলে করে, এই রিলেটা হয় হচ্ছে 4 GHz রেঞ্জে। রিলেটা হয় হচ্ছে 4 GHz রেঞ্জে। সো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। আপলিঙ্ক নর্মালি 6 GHz রেঞ্জে হয়, আর রিলে হয় হচ্ছে 4 GHz রেঞ্জে। বলতে পারো ভাইয়া 4 GHz কেন কম কেন? মেইনলি ওখানে জিনিসপত্র লিমিটেড তো, পৃথিবীতে তো অনেক রিসোর্স আছে, বাট তুমি স্যাটেলাইটে তো আর সব রিসোর্স পাঠাতে পারো না। স্যাটেলাইটে লিমিটেড সংখ্যক রিসোর্সই তুমি পাঠাতে পারো। সো যার কারণে এই স্যাটেলাইট থেকে তো এটাকে রিসিভ করে অ্যাম্পলিফাই করতে হবে, তারপর পাঠাইতে হবে। সো এই রিসিভ করে অ্যাম্পলিফাই করে সে যে পাঠাইতে পারতেছে এটাই বেশি, স্পিড চায় না, ঠিক আছে, ফাইন। তাহলে সেক্ষেত্রে এইভাবে সে ডেটা রিসিভ করে, এবং রিসিভ করে সেটাকে অ্যাম্পলিফাই করে মানে বড় করে আবার রিপিট করে মাটিতে ভূপৃষ্ঠে পাঠায় দেয়, রিসিভারে পাঠায় দেয়, এবং সেটা 4 GHz রেঞ্জের ফ্রিকোয়েন্সিতে পাঠায়। এই ক্ষেত্রে আমাদের এই স্যাটেলাইটের ব্যবহারগুলো কোথায় কোথায় আছে সেটা যদি আমরা একটু দেখি, ইউজ গুলো কোথায় আছে, স্যাটেলাইট কমিউনিকেশন গুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়। মেইনলি আমাদের জলবায়ু এবং আবহাওয়া পর্যবেক্ষণে ইউজ করা হয়। পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়া, ওই যে আবহাওয়া বার্তা দেয় না, যে আজকে বাংলাদেশের অবস্থা কি, ঘূর্ণিঝড় হবে কি হবে না, জলবায়ু বা আবহাওয়ার খবর টবর নিতে এটা ইউজ করা হয়। টেলিভিশন সম্প্রচারে তো সবচেয়ে বেশি ইউজ করা হয়, টেলিভিশন ব্রডকাস্টে ইউজ করা হয়। তারপর আমরা বলতে পারি আমাদের যে মিলিটারিরা আছে বা আমাদের ডিফেন্স, যে প্রতিরক্ষা ইউনিট যারা আছে বা প্রতিরক্ষা সেনা যারা আছে, তারা প্রতিরক্ষায় ইউজ করে থাকে, ডিফেন্সে ইউজ করা হয়, ডিফেন্স সিস্টেমে। তারপর ইন্টারনেটে যোগাযোগের ক্ষেত্র, তোমরা ইন্টারনেট স্যাটেলাইট ইউজ করে ইন্টারনেট বা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ইউজ করার কোনো নাম শুনেছো, কোনো কিছু, কোনো টেকনোলজি শুনেছো যে স্যাটেলাইট ইউজ করে ইন্টারনেট ব্যবহার করা, এরকম কিছু? ইন্টারনেট ব্যবহারে কিন্তু স্যাটেলাইট ইউজ হচ্ছে। ইলন মাস্ক, তোমার নাম শুনছো? ইলন মাস্ক কিন্তু সে একটা প্রজেক্ট লঞ্চ করেছে, যে প্রজেক্টের আন্ডারে কিন্তু সে স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট কানেকশন দিচ্ছে সবাইকে। দেখি তো কেউ জানো কিনা। সো স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট কানেকশনও দেওয়া সম্ভব। যেহেতু স্যাটেলাইট যোগাযোগ করা যায়, তো অবভিয়াসলি ইন্টারনেট পাওয়া তো কোনো ব্যাপারই না। তারপর বিভিন্ন স্পেস নিয়ে, মহাকাশ নিয়ে গবেষণা করার জন্য বা আমাদের জিপিএস এর ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। জিপিএসও আমরা এই স্যাটেলাইট অনেক বেশি ইউজ করে থাকি। এছাড়া আমাদের যে স্পেস গবেষণা বা স্পেস রিসার্চ, দেখি কে বলতে পারে। ইলন মাস্ক ইন্টারনেট
দেওয়ার জন্য যে নতুন প্রজেক্টটা লঞ্চ করেছে সেই প্রজেক্টের নাম কি? দেখি, তোমরা বলো আমাকে আস্তে আস্তে। এটা হচ্ছে ইউজ অফ স্যাটেলাইট। কোথায় কোথায় ইউজ করতে পারি সেটা বললাম, এবং কিছু অ্যাডভান্টেজ বলবো আমরা। এটার অ্যাডভান্টেজটা কি, সুবিধাটা কি? এটা সুবিধার মধ্যে প্রথম সুবিধা হচ্ছে অনেক বেশি ডেটা আদান প্রদান করা যায়। অ্যাপারচার মানে ছিদ্র, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, অ্যাপারচার মানে ছিদ্র, ঠিক আছে, বলতে পারছো। অ্যাডভান্টেজ গুলো কি কি? অনেক ডেটা পাঠানো যায়, হ্যাঁ, অনেক ডেটা আদান প্রদান করা যায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট না, আমি বলছি ইলন মাস্ক স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করার জন্য কি কোন প্রজেক্টটা লঞ্চ করেছে। হ্যাঁ, নর্মালি আমাদের পৃথিবীতে এখন যত ইন্টারনেট কানেকশন আছে সব সাবমেরিন কেবল দিয়ে দেওয়া হয়, কারণ এটাই বেশি ফিজিবল। বাট ইলন মাস্ক তো সে একটু পাগল টাইপের, হ্যাঁ, সে একটু পাগল টাইপের। সে নতুন একটা প্রজেক্ট লঞ্চ করেছে, সে স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট তোমাকে দিবে, সার্ভিস দিবে। সেই প্রজেক্টটার নাম কি? গুগল করে বের করো, এটা তো সহজ। অনেক বেশি ডেটা পাঠানো যায়, এটা একটা সুবিধা। আরেকটা কি সুবিধা হতে পারে, আমাদের যেখানে ধরো কোনো অ্যান্টিনা বসানো সম্ভব না, কোনো বড় বড় টাওয়ার বসানো সম্ভব না, যে প্রত্যন্ত অঞ্চল, সেখানেও আমি কমিউনিকেট করতে পারি। দুর্গম এলাকায়ও, দুর্গম এলাকায় যোগাযোগ সম্ভব, যোগাযোগ সম্ভব স্যাটেলাইটের মাধ্যমে। আর কি কি সুবিধা আছে বললো? আবহাওয়ার পূর্বাভাস, আমরা আবহাওয়ার পূর্বাভাস দিতে পারি। আবহাওয়া কি খারাপ হবে না ভালো হবে, ঝড় আসতেছে নাকি হবে না, আবহাওয়ার পূর্বাভাস দিতে পারি। আর কি কি সুবিধা আছে? প্রাকৃতিক বিপর্যয়ের সময় যখন সব যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায় বা যোগাযোগ ব্যবস্থাগুলো নষ্ট হয়ে যায়, তখন আমরা যোগাযোগ করতে পারি। তারপর এই যে ভয়েস কলিং, ভিডিও কলিং, রেডিও, টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট, ফ্যাক্স, এই সেবাগুলো সম্ভব। এবং এটা খুবই সুলভ মূল্যে পাওয়া সম্ভব, সুলভ মূল্যে পাওয়া সম্ভব, সুলভ মূল্যে সেবা পাওয়া সম্ভব। যদিও স্যাটেলাইটের দাম অনেক বেশি, কিন্তু স্যাটেলাইট একবার স্টাবলিশ করে ফেললে, তোমার কাছে স্যাটেলাইট না থাকলে তুমি অন্য স্যাটেলাইট ভাড়া করে কিন্তু এই সার্ভিস গুলো নিতে পারবা। ইন্টারনেটের সার্ভিস বলো, টেলিভিশনের সার্ভিস বলো, ইন্টারনেটের সার্ভিস গুলো, এগুলো তোমরা ভুলে যাবে, মানে সরি, নিতে পারবা, ভুলে যাওয়া কেন, এই সার্ভিস গুলো নেওয়া সম্ভব। ঠিক আছে, আমি বলছি ইলন মাস্ক স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট সেবা দেওয়ার একটা প্রজেক্ট লঞ্চ করেছে, সেই প্রজেক্টটার নাম কি? আমরা এখানে দেখলাম ইন্টারনেট সার্ভিস দেওয়ার জন্য স্যাটেলাইট মাইক্রোওয়েভ ইউজ করা হয়, তো সেটারই ইলন মাস্ক যে প্রজেক্টটা লঞ্চ করেছে সেটা দেখতে যাচ্ছে। আর ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে, কি কি অসুবিধা হতে পারে? অসুবিধার গুলোর মধ্যে, অসুবিধাগুলোর মধ্যে কি কি? প্রথমত, এটা পৃথিবী থেকে অনেক উঁচু হওয়ায়, অনেক উঁচু হয়, সেখানে সিগন্যাল পাঠাতে অনেক বড় অ্যান্টিনা দরকার। দূরে হয়, পৃথিবী থেকে অনেক দূরে হয়, অনেক বেশি দূরে হওয়ায় অনেক বড়, অনেক বড় অ্যান্টিনা লাগে, অনেক বড় অ্যান্টেনা প্রয়োজন। তারপর আরেকটা অসুবিধা কি হতে পারে, এটা তদারকি করা ব্যয়বহুল, এটাকে মেনটেনেন্স করা, এটার তদারকি করা বা রক্ষণাবেক্ষণ করা, তদারকি করা বা রক্ষণাবেক্ষণ করা ব্যয় সাপেক্ষ, রক্ষণাবেক্ষণ ব্যয় সাপেক্ষ। তারপর এটাকে আমাদের সিগন্যাল ডিলে দেখা যায়, সিগন্যাল ডিলে দেখা যায়, সিগন্যাল ডিলে হয়। তুমি কথা বলতেছো, যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, সিগন্যাল ডিলের উদাহরণটা খুব সুন্দর একটা উদাহরণ আছে, যে খুব সুন্দর একটা উদাহরণ আছে। যেমন তোমরা টিভি দেখো না, তুমি কখনো খেয়াল করছো যে টিভিতে যখন দেখো আর সত্যিকারে যখন খেলা হয়,
তার মাঝখানে কিন্তু কয়েক সেকেন্ড ডিফারেন্স আছে, এটা কি জানো? এবং এই সুযোগটা কাজে লাগায় কিন্তু অনেক অনেক জুয়ারি, তারা কিন্তু জুয়া খেলে। এই বলে ছক্কা হবে না হবে না, এটা নিয়ে অনেকে বাজি লাগায় না। তোমরা তো মুখে মুখে হয়তো বাজি লাগাও, বাট এটা নিয়ে কিন্তু অনেক বড় একটা কমিউনিটি আছে যারা কোটি কোটি টাকা এই বাজিতে লাগাচ্ছে এবং কোটি কোটি টাকা উড়াই দিচ্ছে অবৈধভাবে। So, এই বাজিতে বা আইপিএল এ অনেক সময় হয় না, দেখো না, আইপিএল নিয়ে কিন্তু অনেক এরকম বাজির আসর হয়, এবং রিসেন্টলি ইন্ডিয়া থেকে এরকম অনেকগুলা চক্রকে ধরা হয়েছে। সো এই কাজটাও কিন্তু এভাবে করা হয়। এই মানে তুমি যে টিভি দেখো, সবাই একসাথে টিভি দেখতে থাকে, তো এ আহ, ধরো 5 লাখ টাকা লাগাইলো, এ হচ্ছে 10 লাখ টাকা লাগাইলো যে এই ওভারে 6 হবে, এই ওভারে একটা উইকেট যাবে, পরের বলে 6 হবে, পরের বলে 4 হবে। এরকম কিন্তু বাজি হয়, তোমরা মুভিতে হয়তো একটু দেখছো, বাট সত্যিকার এটা শত শত কোটি টাকার বাজি হচ্ছে এবং এটা একটা অবৈধ কাজ। সো এটা কি করা হয়, ওই ফোনে আগে থেকে ওখানে লোক লাগায় রাখে, যেহেতু 4 সেকেন্ড গ্যাপ আছে, এই যে 4 হচ্ছে না 6 হচ্ছে, এটা কিন্তু তুমি ফোনে আগে খবর নিতে পারবা, বা তুমি গ্যালারিতে বসে আগে এনজয় করতে পারবা। টিভিতে দেখলে কিন্তু একটু পরে দেখতে পারবা, কারণ কেন, টিভিতে হচ্ছে স্যাটেলাইট টিভি, যদিও সরাসরি সম্প্রচার হচ্ছে, তারপরেও কিন্তু এখানে একটা ডিলে হয়। আর এই ডিলেটা কাজে লাগে এই যে আমাদের যত অবৈধ কাজ বা অবৈধ বাজি লাগানো বা এই যে একটা আসর, এই জিনিসটা হয়। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের জানাই দিলাম। এখন আমার তোমরা শুরু করো না এগুলো, তোমার শুরু করলে কিন্তু বিপদ। ঠিক আছে, ফাইন। সো এই সিগন্যাল ডিলেটা আমাদের এখানে আহ আমরা দেখতে পাই। তারপর আর কি হতে পারে, খারাপ আবহাওয়ার কারণে সিগন্যাল খারাপ, মানে সিগন্যাল হতে পারে, সিগন্যাল তুমি নাও পেতে পারো। ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, তুমি তো নেটওয়ার্ক কি বলে সিগন্যাল পাঠাবা বা রিসিভ করবা, সেটা তো মেঘের মধ্যে দিয়ে বা এই যে আদান যাওয়া আসা করবে। সো যদি খারাপ আবহাওয়া থাকে তাহলে সেক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে। সো সিগন্যাল বাধাগ্রস্ত হতে পারে। বাধাগ্রস্ত হতে পারে। আচ্ছা, তো এই মোটামুটি কয়েকটা অসুবিধা বলে দিলেই হবে। এরপর ডিরেক্ট মাইক্রো মানে স্যাটেলাইট মাইক্রোওয়েভ কমিউনিকেশন এবং টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কমিউনিকেশন একটা পার্থক্য দেওয়া আছে, তোমরা বই থেকে দেখে নিবা। আমরা যেটা বললাম, যে কথাগুলো বললাম, এগুলোই হচ্ছে এখানে একটা ছক আকারে বলা আছে। এখানে একটা ছক আকারে বলা আছে যদিও, তাও আমি একটু তোমাদের নিয়ে গিয়ে তোমাদের নোটে দিয়ে দিই, কারণ অনেকে শুধু নোটটা দেখো তো, সো নোট থেকে পড়ো, সো আমি নোট এখানে এটা দিয়ে দিচ্ছি। Fine. এরপর ফাইনালি ইনফ্রারেড আছে। ইনফ্রারেড ইনফ্রারেড ওয়্যারলেস কমিউনিকেশন, এবং এই ইনফ্রারেড ওয়্যারলেস কমিউনিকেশনের যে স্পিডটা, ফ্রিকোয়েন্সি রেঞ্জ তোমরা জানো, এটা হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ, বা 1 টেরাহার্টজ বলা হয় মাঝে মাঝে। সো যে বই আছে সেটাই দিব ইউজ করবো। 300 গিগাহার্টজ থেকে 430, 430 টেরাহার্টজ, হিউজ। টেরাবাইট মানে তো বোঝো। সো 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ পর্যন্ত এই ইনফ্রারেড যে ফ্রিকোয়েন্সি আছে সেটা বিস্তৃত। এবং এটা 1800 শতাব্দীতে আমাদের উইলিয়াম হার্শেল এটা আবিষ্কার করছে। 1800 সালে আমাদের উইলিয়াম হার্শেল এটা আবিষ্কার করেছে। তারপর এটার জন্য মেইনলি একটা ট্রান্সমিটার লাগে এবং রিসিভার লাগে। আর ট্রান্সমিটারের কাজটা করে থাকে নর্মালি এলইডি লাইট। ট্রান্সমিটারের কাজটা কে করে, এলইডি লাইট, বিভিন্ন ধরনের এলইডি লাইট বা আইএলডি। আইএলডি, এলইডি মানে কি, লাইট এমিটিং ডায়োড, লাইট এমিট করে যেটা, হ্যাঁ সেটাকে বলা হয় লাইট এমিটিং ডায়োড। আর আইএলডি মানে কি, আইএলডি মানে হচ্ছে ইন্টারজেকশন লেজার ডায়োড।
ইনজেকশন লেজার ডায়োড। আচ্ছা, এটা টেকনোলজি আমি এক্সপ্লেন করতে পারতাম, দরকার নেই, এটা এক্সপ্লেন করবো না। সো এই ইনফ্রারেডটা কোথায় ইউজ করা হয়, যে বললাম টিভি রিমোটে টিমোটে ইউজ করা হয়, খেলনা গাড়িতে ইউজ করা হয়। সো এটার ইউজ কেস গুলো বলে দিই খুব দ্রুত। ইউজ কেস কোথায় হতে পারে, আমাদের এই যে তোমার টিভি, লাইট, ফ্যান, এগুলা যে চালানোর জন্য আমরা যে রিমোট ইউজ করে থাকি সেই রিমোট ইউজ করা হয়। বাসা বাড়িতে আমরা যে রিমোট ইউজ করে থাকি সেই রিমোটে ইউজ করা হয়। তারপর কার লকিং সিস্টেমে, তোমরা জানো যে একটা বাটন টিপে এটা কার লক করা হয় বা আনলক করা হয় সেটা। আর রিমোট কন্ট্রোল সিস্টেমে তো ইউজ করা হয়, যেটা বললাম। তারপর ইউজ তো বললাম, তারপর সুবিধা অসুবিধা, আমাদের অ্যাডভান্টেজ কি কি হতে পারে, কিছু অ্যাডভান্টেজ আছে, দু একটা অ্যাডভান্টেজ বলো। অ্যাডভান্টেজের মধ্যে স্বল্প বিদ্যুতে ডেটা ট্রান্সমিশন সম্ভব, মানে এটা এখানে খুব লো পাওয়ার দরকার হয়, এখানে খুব হাই সিকিউরিটি ডেটা পাঠানো যায়, মানে এটা খুব নিরাপদ ভাবে ডেটা পাঠানো যাবে, এবং এটা যে কোনো ডিভাইসের সাথে ইন্টিগ্রেট করা যায়, মানে নর্মালি যে কোনো ডিভাইসে তুমি লাগাই দিতে পারবা, যে কোনো ডিভাইসে এটা তুমি অ্যাড করতে পারবা, ডিভাইসের সাথে ইউজ করতে পারবা। সব কি দেখা যাচ্ছে? আই থিঙ্ক হ্যাঁ, সাথে ইউজ করতে পারবা। অসুবিধা কি হতে পারে, অসুবিধার মধ্যে, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে বেশি দূরে ডেটা পাঠানো যায় না, বেশি দূরে ডেটা পাঠানো যায় না। তারপর এটা হচ্ছে দেয়াল বা শক্ত বস্তুকে ভেদ করতে পারে না, দেয়ালকে ভেদ করতে পারে না। তারপর আমরা বলতে পারি এটা হচ্ছে সরাসরি সূর্যের আলো বা ধুলাবালি বা কুয়াশা বৃষ্টি এগুলো দিয়ে বিঘ্নিত হয়, তো এটা দরকার নেই। এগুলো বললে আই থিঙ্ক ইনাফ। আর কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, ইনফ্রারেডে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, আমি একটু বৈশিষ্ট্যগুলো লিখে দিই। দুইটা যেহেতু বৈশিষ্ট্য, ইনফ্রারেড কমিউনিকেশনে বা ইনফ্রারেড কমিউনিকেশন মিডিয়ামে কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটার তরঙ্গ দৈর্ঘ্য আমাদের আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে বড়, দৃশ্যমান আলোর চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। দৃশ্যমান আলো নর্মালি 700 ন্যানোমিটার, আর এটা হচ্ছে 700 থেকে 1 মিলিমিটার পর্যন্ত, 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত এটা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি বলছিলাম না, দৃশ্যমান আলো মানে আমরা যে আলোটা দেখতে পাই, নীল আলো দেখতে পাচ্ছ, আমার এখানে একটু পিঙ্কিশ আলো বা একটু কালো, চুলের আলো কালো, রং কালো, এই যে দৃশ্যমান আলোগুলো, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য যেটা আমাদের ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্য তার থেকে ছোট, সরি তার থেকে বড় আর কি, 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। আর ফ্রিকোয়েন্সি রেঞ্জ তো আগেও বলছি, এখানেও বলে দিচ্ছি যে 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ পর্যন্ত। আর ডেটা চলাচল গতি তার মাধ্যমের তুলনায় কম, মানে ব্যান্ডউইথটা হচ্ছে তারের মধ্যে দিয়ে যেই স্পিডে যাবে বা যত ডেটা যেতে পারবে, এখানে তার থেকে কম ডেটা যাবে, তো এটা জানা দরকার। এই ছিল মোটামুটি আমাদের আহ যাবতীয় যা কিছু দরকার, মোটামুটি 3টা কমিউনিকেশনই তোমাদের আজকে পড়াই দিলাম। তোমরা জাস্ট এটা একটু বাসায় নিজেরা আবার একটু দেখবা, ঠিক আছে? আমি এটাকে একটু উপরের পেজে দিয়ে দিই যাতে আমার পেজটা কম লাগে। এই ছিল ক্লাস, আজকের মতো ক্লাস শেষ, সবাই ভালো থাকো, প্লিজ ক্লাসগুলো করো, ক্লাসগুলো করলে তোমরাই উপকৃত হবা। আর এই তো, আসসালামু আলাইকুম, আমি নোটটা দিয়ে দিব।